সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এসএসসি প্রিভিয়াস ইয়ারের একটা জিকে সেট সম্পর্কে আলোচনা করব। এটা তোমার হচ্ছে 10 সেপ্টেম্বর 2024-এর কিন্তু কোশ্চেন, ঠিক আছে। এছাড়াও বলে রাখি, আমাদের এই চ্যানেলেই ম্যাথের যে প্রিভিয়াস ইয়ার সেগুলো আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করছি। সেগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখতে পারো, তার ভিডিও তুমি এই চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, আজকের ফার্স্ট কোশ্চেনের কথা যদি আমরা বলি, ফার্স্ট কোশ্চেন যেটা বলছে যে রুদ্রসেন টু অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টিস ম্যারিড প্রভাবতী গুপ্ত দ্য ডটার অফ চন্দ্রগুপ্ত সেকেন্ড অফ দ্য গুপ্ত ডাইনেস্টি। তার মানে বলছে যে রুদ্রসেন কোন হচ্ছে বংশের রাজা ছিলেন যিনি কিনা দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা অর্থাৎ প্রভাবতী গুপ্তর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, ঠিক আছে। সঠিক উত্তর যেটা হবে রুদ্রসেন টু এর কথা যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে ভাকাতকর, ঠিক আছে, বা ভাকা টাকা, যে কোনো কিছুটা বলতে পারো, ঠিক আছে। দেখো কিছু ইনফরমেশান দেখে নাও। দেখো, এটা তো সঠিক উত্তর হবে ভাকা টাকা, বলে দিলাম অপশন নম্বর বি, এই যেখানে দেওয়াই আছে। আচ্ছা, গুপ্ত পিরিয়ডটা এই সময় একদম তার পিকে ছিল, মানে সবথেকে ভালো অবস্থাতে ছিল গুপ্ত পিরিয়ড। একদম দেখতে পাচ্ছ যে দক্ষিণ ভারতের এইটুকু অংশ ছেড়ে বাকি পুরোটাতে কিন্তু গুপ্ত পিরিয়ড চলছিল, ঠিক আছে। আর ম্যারেজ দেখো বলা হচ্ছে প্রভাবতী গুপ্ত, ঠিক আছে। প্রভাবতী গুপ্ত হচ্ছে গুপ্ত প্রিন্সেস, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা। আর রুদ্রসেন টু ছিলেন ভক্ত কিং, ঠিক আছে। আর এর মানে মূলত বিবাহের লক্ষণ কী ছিল, এটা দেখো ম্যারেজ অ্যালায়েন্সেস মানে কি, বিবাহ বন্ধনে এসে দুজন মানে বন্ধুতে পরিণত হওয়া দুটো বংশ, ঠিক আছে। কিছু কিছু এখান থেকে জেনে রাখতে হবে, ঠিক আছে। এই গুপ্ত পিরিয়ডটাকে গোল্ডেন এজ বলা হয়, ঠিক আছে। একটু যদি বড় করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। গুপ্ত পিরিয়ডটাকে আমরা কি বলি, গোল্ডেন এজ বলি, ঠিক আছে। আচ্ছা, এখানে লিটারেচার, আর্ট, সায়েন্স সব কিছুই উন্নত ছিল। কালিদাস, আর্যভট্ট এই সময় দেখা গেছিলো, ঠিক আছে। আর ভাকাটকা যেটা বা ভক্তক, এই যদি বংশটার কথা বলা হয় তখন অজন্তা কেভসে কিন্তু মোটামুটিভাবে এই যে ফার্টসগুলো এখানে তৈরি হচ্ছিল, ঠিক আছে। আচ্ছা, আর কিছু সাউদার্ন ডাইনেস্টি ছিল, অর্থাৎ দক্ষিণ ভারতের কিছু রাজবংশ ছিল, যেমন দেখো চালুক্য ছিল আর পল্লব ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যদি চলে আসি, কোশ্চেন নাম্বার 2 কি বলছে যে মাধুরী ভারতওয়াল, আ ফক সিঙ্গার অ্যান্ড পদ্মশ্রী 2022 অ্যাওয়ার্ডি বিলংস টু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া। তাহলে মাধুরী ভারতওয়ালের কথা বলা হচ্ছে, যিনি একজন কি ফক সিঙ্গার, এবং তিনি পদ্মশ্রী পেয়েছিলেন 2022 সালে। তিনি কোন স্টেটের অন্তর্গত? দেখো, একটা ডি অপশান ছিল, ডি অপশান ওঠেনি। দেখো, তিনি যে স্টেটের অন্তর্গত সেটা হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে, উত্তরাখণ্ড। যেহেতু 2022-এ তোমার পদ্মশ্রী পেয়েছে, এটা কিন্তু তোমার স্ট্যাটিক জিকের একটা কোশ্চেন, ঠিক আছে। এটা স্ট্যাটিক জিকে থেকে একটা কোশ্চেন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখো একটু জেনে নেই, প্রথম তো উত্তরাখণ্ড হবে, বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, পদ্ম অ্যাওয়ার্ডের কথা যদি বলা হয়, পদ্ম অ্যাওয়ার্ডের কথা বলা হলে সেটা কি হয়, পদ্ম অ্যাওয়ার্ডের কথা যদি বড় করে আমরা দেখে নিই। দেখো, পদ্ম অ্যাওয়ার্ডের কথা যদি আমরা বলি, পদ্ম অ্যাওয়ার্ডটা কি না, পদ্ম অ্যাওয়ার্ড যেটা বলা হচ্ছে, দেখো ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ফর এক্সেপশনাল সার্ভিস ইন এনি ফিল্ড। যে কোনো ফিল্ডে ভারতের মধ্যে সবথেকে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড এটা, ঠিক আছে। 2022-এ দেখো কে পেয়েছিল, ডক্টর হেমন্ত কুমার পান্ডে পেয়েছিল সায়েন্স থেকে, ঠিক আছে। সঞ্জীব মেহতা ট্রেড বা বাণিজ্য থেকে পেয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আর বিশেষ কিছু ইনফরমেশান রয়েছে, আমরা দেখে নিচ্ছি। দেখো, রিলেটেড ফক মিউজিক অ্যান্ড ফ্যাক্টস, ঠিক আছে। কি হচ্ছে মানে এই যে যেহেতু আমরা ফক মিউজিকের কথা বললাম, সেখান থেকে যদি আমরা দেখে নিই, সেটা দেখো উত্তরাখণ্ড ফক মিউজিক, দেখো রিচ ইন জাগার, বাজু ব্যান্ড, ঠিক আছে, অ্যান্ড চাপেলি স্টাইলস, ঠিক আছে। আর লোকাল কোনো লিজেন্ডস মানে ন্যারেটিং এটা করে থাকে, ঠিক আছে। এখানে কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, ঢোল ব্যবহার করা হয়, ডামাউ ব্যবহার করা হয়, অ্যান্ড ট্র্যাডিশনাল উইন্ডস ব্যবহার করা হয়, ঠিক আছে। মূলত ঘরওয়ালি আর কুমাউনি হেরিটেজ বা সংস্কৃতির জন্য এটাকে মনে রাখা কিন্তু হয়, ঠিক আছে। বোঝা গেল আশা করি। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3 কি বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অপশান ইজ দ্য লেজিসলেটিভ অর্গ্যান অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। কোনটা চারটের মধ্যে কোনটা ইউনিয়ন গভর্নমেন্টের লেজিসলেটিভ অর্গান, ঠিক আছে।
যেটা তোমার সঠিক উত্তর হবে অপশান কি বলছে দেখো, জুডিশিয়ারি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এক্সিকিউটিভ নাকি পার্লামেন্ট। সঠিক উত্তর হয়ে যাবে তোমার পার্লামেন্ট। পার্লামেন্টটাকেই আমরা কি বলি, লেজিসলেটিভ অর্গান বলি, কিসের না ইউনিয়ন গভর্নমেন্টের। ঠিক আছে, দেখো তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, পার্লামেন্ট বলা হলো। এবারে দেখো স্টেট লেজিসলেটিভ বডিজ আর ইউনিয়ন জুডিশিয়ারি বলতে কী বোঝায়। স্টেট লেজিসলেটিভ বডিজ মানে দেখো লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ ফর স্টেট গভর্নমেন্ট নট ইউনিয়ন। ঠিক আছে, এটা দেখো এটা কেবলমাত্র স্টেট গভর্নমেন্টের জন্য, এটাই বলা হচ্ছে, এটা স্টেট গভর্নমেন্টের জন্য, এটা কিন্তু ইউনিয়ন টেরিটরিদের জন্য নয়। আর ইউনিয়ন জুডিশিয়ারির কথা যদি বলা হয় সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট হচ্ছে হেড হবে। ঠিক আছে, ইউনিয়ন জুডিশিয়ারির হেডকে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, আচ্ছা ইউনিয়ন এক্সিকিউটিভের কথা যদি বলা হয়, যেটা এখানে এক্সিকিউটিভের কথা বলা হচ্ছে, প্রেসিডেন্ট বা পিএম। ঠিক আছে, আর তার যে কাউন্সিল অফ মিনিস্টার থাকবে তারাই হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভ হিসেবে কিন্তু গণ্য হবে। ঠিক আছে, এবার উত্তরাখণ্ডের কথা যদি আমরা, এখানে উত্তরাখণ্ড সম্পর্কে বলা হয়েছে, ওটা সম্ভবত আগের কোশ্চেনটারই চলে এসছে। ক্যাপিটাল তোমার দেরাদুন হয়। ঠিক আছে, ল্যান্ড অফ গডস বলা হয় বা দেবভূমি বলা হয় উত্তরাখণ্ডকে। ঠিক আছে, আর হিমাচল প্রদেশের কথা যদি আমরা বলি, তার ক্যাপিটাল হচ্ছে সিমলা, একে ল্যান্ড অফ স্নো ক্ল্যাড মাউন্টেন্স বলা হয়, ল্যান্ড অফ স্নো ক্ল্যাড মাউন্টেন্স। ঠিক আছে, চলে আসবো দেখো 4 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে। 4 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ আ মেটালয়েড। ঠিক আছে, দেখো মেটালয়েড কোনটা জিজ্ঞেস করা হয়েছে। দেখো মেটালয়েডের কথা যদি আমরা বলি সেটা হচ্ছে তোমার কি হয়ে যাবে, সিলিকন হয়ে যাবে। ঠিক আছে, মেটালয়েড কী হয়ে যাবে, সিলিকন। দেখো মেটালয়েড সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জেনে নেই। প্রথম কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দেখো সিলিকন কারেক্ট আনসার বলা হয়েছে। এবারে দেখো এখানে পিরিয়ডিক টেবিল দেওয়া হয়েছে, পিরিয়ডিক টেবিল দেখতে পাচ্ছ। দেখো পিরিয়ডিক টেবিল যদি আমরা এখানে পিরিয়ডিক টেবিলটা দেখাই, আমরা কি দেখতে পাবো, পিরিয়ডিক টেবিলের নিচে একটা তথ্য তোমাদেরকে দেওয়া আছে। কি দেওয়া আছে, যে মেটাল, নন মেটাল আর হচ্ছে মেটালয়েডসের মধ্যে পার্থক্য কি। প্রথম কথা হচ্ছে মেটালস হচ্ছে কোনগুলো, যেগুলো হচ্ছে শাইনি অর্থাৎ চকচক করবে। ঠিক আছে, কন্ডাক্টিভ অর্থাৎ পরিবহন করতে পারবে। আর নন মেটালস যেগুলো ডাল হবে মানে অতটা চকচকে হবে না এবং ইনসুলেটিং হবে অর্থাৎ অন্তরক হবে, অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারবে না। আর মেটালয়েড মানে যেটা বোথ বা এই দুটোর সমন্বয় তৈরি হবে, যেটাকে আমরা এক কথায় ভালো কথা সেমিকন্ডাক্টরও বলে থাকি। ঠিক আছে, কি বলে থাকি, সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, সিলিকন। ঠিক আছে, সঠিক উত্তর কী হয়ে যাবে, সিলিকন। একটা কথা এখানে বলে রাখি তোমাদেরকে, দেখো দুটো রয়েছে, একটা সিলিকন রয়েছে আর একটা হচ্ছে জার্মেনিয়াম রয়েছে। ঠিক আছে, জার্মেনিয়াম। ঠিক আছে, জার্মেনিয়াম। ঠিক আছে, এই দুটোর মধ্যেই যে কোনো জিজ্ঞেস করে, একটা হচ্ছে সিলিকন চিহ্ন হচ্ছে এসআই আর জার্মেনিয়ামের জি লেখা হয়। এই দুটোই হচ্ছে কি মেটালয়েডস বলতে পারে এদেরকে, মেটালয়েড। আর এদেরকেই আবার আমরা কি বলি, সেমি কন্ডাক্টর। ঠিক আছে, সেমি কন্ডাক্টর বাংলায় যাকে বলা হয় অর্ধ পরিবাহী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যদি চলে আসি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন বলছে হুইচ কান্ট্রি হ্যাজ দ্য রিপাবলিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বিন বরোড ফ্রম। তার মানে যে ভারতবর্ষের সংবিধানে যে রিপাবলিক ফিচার্সটা রয়েছে সেটা কোনখান থেকে বড় করা হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে কিন্তু এই রিপাবলিক ফিচার্সটা কিন্তু বড় করা হয়েছে। দেখো আইরিশ, ব্রিটিশ আর অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে কী কী নেওয়া হয়েছে একবার দেখে নিই। দেখো তার আগে যা বলি যে রিপাবলিক কথার অর্থ কী। রিপাবলিক দেখো এটা ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এর মিনিং কি, মিনিং বলছে দ্য হেড অফ স্টেট ইজ অ্যান ইলেক্টেড প্রেসিডেন্ট নট আ হেরিডিটরি মোনার্চ। মানে রিপাবলিক কথার অর্থই হচ্ছে, রিপাবলিক ফিচার্স কথার অর্থই হচ্ছে মানে বাই ভোট। ঠিক আছে, বাই ইলেকশান। ঠিক আছে, বাই ইলেকশান হেড অফ দ্য স্টেট হচ্ছে হেড অফ দ্য কান্ট্রি হচ্ছে চিহ্নিত হবে। ঠিক আছে, হেড অফ দ্য কান্ট্রি হচ্ছে চিহ্নিত হবে বাই ইলেকশান, নট বাই হেরিডিটরি। ঠিক আছে, নট বাই হেরিডেটরি মানে জন্মগতভাবে সে কিন্তু পাবে না, কেবলমাত্র ইলেকশন বা সিলেক্টেড হবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। আচ্ছা, আর কিছু জেনে নিই আমরা যে ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে আর কী কী নেওয়া হয়েছে। দেখো লাইবারিটি নেওয়া হয়েছে, ইকুয়ালিটি নেওয়া হয়েছে আর হচ্ছে ফ্র্যাটারনিটি নেওয়া হয়েছে। ঠিক আছে, আর কোন কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সেটা যদি একটু দেখে নিই, আমরা কি দেখতে পাবো সেটা যদি একটু দেখে নিই আমরা এখানে ছোট করে। দেখো যেটা বলা হচ্ছে তোমাদেরকে সেটা হচ্ছে কি, যেটা যদি ছোটো করে একটু দেখে নিই। দেখো হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে পার্লামেন্টারি সিস্টেম নেওয়া হয়েছে, আইরিশ কনস্টিটিউশন থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অর্থাৎ ডিপিএসপি নেওয়া হয়েছে, আর আইরিশ থেকে আবার পার্লামেন্টারি সিস্টেমও নেওয়া হয়েছে, আর হচ্ছে ইউএসএ কনস্টিটিউশন থেকে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট চলে আসবো দেখো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ ডিক্লেয়ার্ড আ সোশ্যাল সিকিউরিটি স্কিম ফর রেজিস্টার্ড নিউজ পেপার হকার্স ইন দ্য স্টেট
in 2021 considering the losses they faced during the pandemic and that they are a part of the unorganized sector। ঠিক আছে, এটা কোন স্টেটের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি স্কিম বের করেছিল কাদের জন্য, নিউজ পেপার হকার্সদের জন্য। এটা হচ্ছে তোমার ওড়িশা। ঠিক আছে, ওড়িশা হচ্ছে কারেক্ট আনসার হবে, যেহেতু 2021-এর কোশ্চেন, তাহলে এটাও তোমার স্ট্যাটিক জিকেরই কোশ্চেন হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, ওড়িশা দেখো কী কী বলা হচ্ছে, তো ওড়িশা বলা হয়েছে। দেখো এই যে ওড়িশার কথা যদি বলা হয়, এটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি স্কিম 2021 সালে লঞ্চ করা হয়েছিল। এর ফিচার্স কী কী ছিল, আর স্পেশাল গ্র্যান্ট অফ 6,000 ফর ইচ রেজিস্টার্ড নিউজ পেপার হকার্স। প্রত্যেক রেজিস্টার্ড নিউজ পেপার হকার্সদের কত টাকা করে দেওয়া হয়েছিল, 6,000 টাকা করে কিন্তু এখানে দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর এর লক্ষ্যটা কী ছিল, লক্ষ্যটা হচ্ছে প্যান্ডেমিককে যে ক্ষতিগ্রস্তটা হয়েছিল এই হকার্সরা, তার হাত থেকে এদেরকে যাতে বাঁচানো যায়। ঠিক আছে, এই যে অ্যাকনলেজড হকার্স অ্যাজ আ পার্ট অফ দ্য আনঅর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ যে সেক্টর আছে তার একটা পার্ট হচ্ছে এই হকাররা। ঠিক আছে, আর ডিসবার্সড ইন 2 ইনস্টলমেন্টস। ঠিক আছে, 2টো ইনস্টলমেন্টে এদেরকে কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর যদি কিছু দেখে নিই, দেখো কোভিড রিলিফ ফর আনঅর্গানাইজড ওয়ার্কার্স, আনঅর্গানাইজ যেগুলো ওয়ার্কার ছিল, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়েছিল, মানে আর্থিক সহায়তা, ফুড সিকিউরিটি আর হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হয়েছিল। ঠিক আছে, ডিজিটাল হকার রেজিস্ট্রেশন কীভাবে করা যেতে পারে না, হচ্ছে স্টেট ইমপ্লিমেন্টেশন ডিজিটাল আইডি কার্ডস দেওয়া হয়। ঠিক আছে, ফর স্ট্রিট ভেন্ডার্স অ্যান্ড আনঅর্গানাইজড ওয়ার্কার্সদের জন্য। ঠিক আছে, আর ইন্স্যুরেন্স আর পেনশন স্কিমের কথা যদি বলা হয়, তাহলে পিএম সুরক্ষা বিমা যোজনা, এটা হচ্ছে তোমার ইন্স্যুরেন্স, আর পেনশনের জন্য তোমার হচ্ছে পিএম পেনশন যোজনা কিন্তু রয়েছে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন কজ অফ ল্যান্ড ডিগ্রেডেশন ইন ঝাড়খণ্ড অ্যান্ড ছত্তিশগড়। তাহলে ঝাড়খণ্ড আর ছত্তিশগড়ে ল্যান্ড ডিগ্রেডেশনের জন্য বা ভূমিক্ষয়ের জন্য মূল কারণ কি, ইন্টেন্সিভ ইউজ অফ ম্যানিওর, মানে প্রচুর পরিমাণে সারের ব্যবহার, ওভার ইরিগেশন মানে প্রচুর পরিমাণে হচ্ছে চাষবাস, ডিফরেস্টেশন ডিউ টু মাইনিং মানে খনি এলাকার জন্য প্রচুর পরিমাণে ফরেস্টেশন করা হয়েছে, আর ওভার গ্রেজিং, যেটা সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, ডিফরেস্টেশন অ্যান্ড ডিউ টু মাইনিং। খনি এলাকা এখানে প্রচুর পাওয়া যায়, তাহলে খনি এলাকা থেকে খনিজ পদার্থ তোলার জন্য আমরা কি মানে মানুষেরা কি করে, ডিফরেস্টেশন করে, তার জন্যই কিন্তু ল্যান্ড ডিগ্রেডেশন এখানে দেখা যায়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অপশন নম্বর সি বলা হয়েছে। ঠিক আছে, এবারে দেখো ডিফরেস্টেশন টু মাইনিং কি বলছে, যে কেন ঝাড়খণ্ড আর ছত্তিশগড়ে ডিফরেস্টেশন করা হচ্ছে। দেখো এখানে সবথেকে রিচেস্ট মিনারেল ভারতের মধ্যে সবথেকে ভালো হচ্ছে খনিজ পদার্থ পাওয়া যায়। কী কী পাওয়া যায়, কোল, আয়রন, ঠিক আছে, তারপরে হচ্ছে বক্সাইড, এগুলো কিন্তু এখানে পাওয়া যায়। ঠিক আছে, আর এগুলো তোলার জন্য ক্লিয়ারিং লার্জ ফরেস্ট এরিয়াস, মানে বৃহৎ যে জায়গার হচ্ছে গাছপালা মানে অরণ্যকে বা বনকে ধ্বংস করা মানে কেটে ফেলা হয়, তারপর এগুলো কিন্তু তোলা হয়। ঠিক আছে, যেটা কিন্তু ইকোসিস্টেম ডিসরাপশন করে, আর পলিউশন অফ ওয়াটার বা সয়েল, মাটি দূষণ এবং জল দূষণ কিন্তু ঘটায়। ঠিক আছে, আর অন্যান্য কী কী মানে ল্যান্ড ডিগ্রেডেশনের আর অন্যান্য কী কারণ রয়েছে, দেখো ইন্টেন্সিভ ম্যানিওর ইউজ, হ্যাঁ এটা কিন্তু লেসার ইম্প্যাক্ট মানে অতটা প্রভাব ফেলে না, ওভার ইরিগেশন প্রচুর পরিমাণে জলসেচ যদি করো তবে অবশ্যই সেটা হচ্ছে ল্যান্ড ডিগ্রেডেশনের একটা কারণ, তবে সেটা কিন্তু পাঞ্জাব আর হরিয়ানাতে দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। আর ওভার গ্রেজিংয়ের কথা যদি বলো, মানে পশুচারণ যদি প্রচুর পরিমাণে হয়, সেটা কিন্তু রাজস্থান, গুজরাট দেখা যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন যদি চলে আসি, কোশ্চেন নাম্বার 8 কি বলছে, 8 বলছে যে দ্য অ্যাক্সিলারেটেড ফিমেল লিটারেসি প্রোগ্রাম ওয়াজ ইনিশিয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট হোয়ার দ্য ফিমেল লিটারেসি রেট বেসড অন দ্য 2001 সেন্সাস ওয়াজ। দেখো কোথায় হচ্ছে ফিমেল লিটারেসি প্রোগ্রাম চালানো হবে, মানে কত পার্সেন্টের নিচে বিলো যদি হচ্ছে ফিমেল লিটারেসি রেট হয়, সেটা হচ্ছে বিলো 30%, অপশান নম্বর সি হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে। এটা 2001 সেন্সাস অনুযায়ী কিন্তু করা হচ্ছে। দেখো বলা হলো অপশান সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। এবার এক্সপ্লেনেশনটা কি দেওয়া আছে, দ্য প্রোগ্রাম ওয়াজ ডিজাইন টু সাপোর্ট ডিস্ট্রিক্ট অ্যাজ ল্যাগিং বিহাইন্ড ইউজিং 2001 সেন্সাস ডেটা অ্যাজ আ বেসলাইন। তার মানে যে জেলাগুলো পিছিয়ে পড়ছে তাদেরকে অগ্রগামী করার জন্য কিন্তু এই স্কিমটা চালু করা হয়েছে। এর প্রধান অবজেক্টিভ কি বা উদ্দেশ্য কি, মানে ফিমেল লিটারেসিটাকে বাড়ানো, স্কিল ট্রেনিং দেওয়া, বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া। ঠিক আছে, আর ব্রিজ জেন্ডার গ্যাপস মানে লিঙ্গের যে বৈষম্যতা রয়েছে বা ভেদাভেদ রয়েছে সেই গ্যাপটাকে কমানো। ঠিক আছে, এবারে সেন্সাস 2001 সালের সেন্সাসের কথা যদি বলি, জনগণনার কথা যদি বলি, সেখান থেকে কী পাওয়া যাচ্ছে, যে টোটাল যদি ফিমেল লিটারেসি রেট ধরা হয় সেটা 53.67%। ঠিক আছে, আর যেগুলো 30%-এর নিচে রয়েছে যে জেলাগুলো, সেগুলোতেই শুধুমাত্র কি করা হবে, এই ফিমেল লিটারেসি প্রোগ্রাম কিন্তু চালানো হবে। ঠিক আছে,
নেক্সট যদি চলে আসি আমরা 9 দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে যে অ্যাজ অফ 2021 হুইচ ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ড্রেনেজ বেসিন উইথ অ্যান এরিয়া অফ অ্যাবাউট 70 লাখ কিলোমিটার স্কোয়ার। সব থেকে কোনটা 2021 সাল অনুযায়ী সব থেকে কোনটা বড় হচ্ছে ড্রেনেজ বেসিন, ঠিক আছে। তাহলে সব থেকে যেটা বড় ড্রেনেজ বেসিন সেটা হচ্ছে কি হয়ে যাবে অ্যামাজন বেসিন, আমরা জানি, কারণ অ্যামাজনটাই সব থেকে বড় হয়, ঠিক আছে। দেখো সঠিক উত্তর হচ্ছে অ্যামাজন বেসিন। এবারে কিছু তথ্য আমরা জেনে নিই। দেখো 7 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এটা জুড়ে রয়েছে। এখানে বায়োডাইভার্সিটি বলতে প্রচুর পরিমাণে উদ্ভিদ এবং প্রাণী দেখা যায়, জ্যাগুয়ার দেখা যায়, ম্যাকাও দেখা যায়, পিঙ্ক রিভার ডলফিন দেখা যায়, ঠিক আছে। আর এখানে যে অ্যামাজন যে বেসিনটা রয়েছে সেটা মোটামুটি সব থেকে বড়, ঠিক আছে। আর হচ্ছে এর মোটামুটি অ্যামাজনের যদি একটা মানে সাইজ দেখো সেটা হচ্ছে মোটামুটি একটা আফ্রিকার মতো এরকম একটা কন্টেন্ট। এই দেখো এত বড় একটা জায়গা জুড়ে কিন্তু অ্যামাজন বেসিনটা রয়েছে, ঠিক আছে, মানে আয়তনের দিক থেকে খুবই বড়, ঠিক আছে। নেক্সট যদি আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 10 কি বলছে যে ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি সিচুয়েটেড ইন, ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি কোথায় রয়েছে? মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর। দেখো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন, ঠিক আছে। দেখো যদি আমরা ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটির কথা বলি সেটা তোমার কোথায় রয়েছে, সেটা কিন্তু মণিপুরে রয়েছে। অপশান ডি তোমার এক্ষেত্রে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো মণিপুরে রয়েছে। আচ্ছা নেক্সট যদি আমরা বলি, দেখো কিছু কিছু ফ্যাক্ট আমরা দেখে নিই। দেখো এই যে দেওয়া আছে মণিপুরে রয়েছে, এটা হচ্ছে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, এটা ডি, ঠিক আছে, ডি। কিছু কিছু কি ইনফরমেশন দেখা যাক। দেখো এস্টাবলিশ কত হয়েছিল 2018 সালে, লোকেশন হচ্ছে ইম্ফল, মণিপুরে রয়েছে। এটা ভারতের প্রথম ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি, ঠিক আছে। এখানে কি কি প্রোগ্রাম হয় না হচ্ছে ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার ডিগ্রি হয়, স্পোর্টস কোচিং হয়, ফিজিক্যাল এডুকেশন হয়, আর হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট কিন্তু হয়, ঠিক আছে। আর এই মোটামুটি হচ্ছে কি কি ফ্যাসিলিটি আর ক্যাম্পাস এরিয়া রয়েছে ওগুলো দেখার দরকার নেই, এই কটা মনে রাখতে হবে। 2018 সালে হচ্ছে এস্টাবলিশ করেছিল, এটা মনে রাখবে। লোকেশানটা কোথায়? ইম্ফল, প্রপার লোকেশান হচ্ছে ইম্ফল, যেটা হচ্ছে মণিপুরে কিন্তু অবস্থিত, ঠিক আছে। চলে আসবে দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স ইজ নট অফ এবসের কোনটা বৈশিষ্ট্য নয়? কি বলছে? দে হ্যাভ 4 চেম্বার্ড হার্ট, they have birth to live young ones with some exception, those lay eggs, those are warm blooded animals, they breathe through the lungs। দেখো যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন নম্বর বি, they give birth to live young ones with some exception, those lay eggs, ঠিক আছে। দেখো এবসের কথা যদি বলা, অপশন বি তোমার সঠিক উত্তর বলা হয়েছে। দেখো এবসের কথা যদি বলা হয় এবারে কেন অপশান বিটা কারেক্ট, দেখো অপশান বি কারেক্ট হচ্ছে এই কারণে যে তারা হচ্ছে যে মানে কোনো শাবক জন্ম দেওয়ার পরে কিছু না কিছু ব্যতিক্রম থাকে যারা কিন্তু ডিম পাড়ে তাদের চাইতে, ঠিক আছে। এবার দেখো এদের ক্যারেক্টারিস্টিক্স কী হয়, যদি ক্যারেক্টারিস্টিক্স আমরা একটু ভালো করে দেখে নিই ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে দেখো অ্যাভিয়ান ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে। দেখো ওভাপেরাস মানে কি? বার্ডস এক্সক্লুসিভলি লে এগস লাইক দ্য মানে এরা হচ্ছে পাখি কী করবে? ডিম পাড়বে, ঠিক আছে। আর এরা হচ্ছে ডাইরেক্ট কিন্তু জন্ম দেয় না, ডিম থেকে কিন্তু জন্ম দেয়, ঠিক আছে। এদেরকে এবস বলা হয় তার জন্য, ঠিক আছে। বার্ডস আর ম্যামেলসের তুলনা করেছে, বার্ডস তো এই ডিম পাড়বে, ম্যামেলস হচ্ছে সরাসরি হচ্ছে কী করবে? বাচ্চা প্রদান করবে, ঠিক আছে। আর 4 চেম্বার্ড হার্ট বলতে যখন হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ দেখা যায়, যেমন মানুষের ক্ষেত্রে বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয় দেখা যায়, সেগুলোকে আমরা 4 চেম্বার্ড হার্ট বলে থাকি। আর ওয়ার্ম ব্লাডের মানে তারা গরম রক্তের প্রাণী হবে। আর লাংস ফর ব্রিদিং, তারা ফুসফুস ব্যবহার করবে কিসের জন্য? না হচ্ছে শ্বাস প্রশ্বাস গ্রহণের জন্য। চলে আসবো দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 12-এ বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ দ্য ডেভেলপমেন্ট অফ রেল ট্রান্সপোর্ট লেস ডিউ টু ইটস জিওগ্রাফিক্যাল কন্ডিশন, মানে নিচের কোন রাজ্যটিতে রেল ট্রান্সপোর্ট খুব ভালোভাবে করা যায়নি, কারণ এর হচ্ছে জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক অবস্থান মানে খুব একটা সুবিধাজনক নয়। সিকিম, হরিয়ানা, বিহার, উত্তরপ্রদেশ। দেখো উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা তো হবে না, তাহলে সঠিক উত্তর কী হবে? সিকিম হবে। ভারত দাগের এই হচ্ছে সঠিক উত্তর, সিকিম। দেখো সিকিম হচ্ছে এখানে রাগেড হিমালয়ান ল্যান্ডস্কেপ দেখা যায়। লেস দ্যান 10 কিলোমিটার অফ টোটাল অপারেশন রেল ট্র্যাক অ্যাজ আ রিসেন্ট ডেটা। টোটাল মানে 10 কিলোমিটারের চাইতেও কম কিন্তু রেল ট্র্যাক এখানে
রয়েছে, ঠিক আছে। আচ্ছা, চ্যালেঞ্জ কী কী দেখা যায় এখানে? ল্যান্ডস্লাইড হয় যেহেতু পার্বত্য এলাকার, রিভার ক্রসিং রয়েছে, স্ট্রিপ গ্রেডিয়েন্টস মানে খুব খাড়া এরকম ঢাল রয়েছে, ঠিক আছে। অল্টারনেটিভ কি না, এখানে হচ্ছে মোটামুটি টানেল ফানেল এই সমস্ত দিয়ে মোটামুটি যোগাযোগ ব্যবস্থা তাড়াতাড়ি করা যায় বা দ্রুত যাওয়া যায় সেটা হচ্ছে দেখা হয়, ঠিক আছে। চলে আসবো দেখো 13-এর কোশ্চেনে। 13-এর কোশ্চেন কি বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ইজ ইনকারেক্টলি পেয়ার্ড উইথ ইটস রেসপেক্টিভ অথার, মানে বইয়ের নাম দেওয়া আছে, লেখকের নাম দেওয়া আছে, কোনটা ভুল সেটা আমাদেরকে জানতে চাইছে, ঠিক আছে। দেখো হিন্দ স্বরাজ মহাত্মা গান্ধী লিখেছে, একদম সঠিক। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, একদম সঠিক। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এটা কিন্তু সুভাষচন্দ্র বোস লেখেনি, তার মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। হোয়াই অ্যাম অ্যান আর্টিস্ট এটা ভগৎ সিংয়ের কিন্তু লেখা, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে সুভাষচন্দ্র বোস কিন্তু লেখেননি। কে লিখেছেন? লিখেছেন হচ্ছে কে জওহরলাল নেহেরু, ঠিক আছে। কে লিখেছেন? জওহরলাল নেহেরু, ঠিক আছে। তিনি আমেদানগর হচ্ছে পুলিশ স্টেশনে থাকাকালীন কিন্তু তিনি এটা লিখেছিলেন, ঠিক আছে। আর যদি আমরা তোমার হচ্ছে এদের কথা বলি, এই সুভাষচন্দ্র বসুর কথা, তাহলে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল সম্পর্কে তিনি লিখেছেন, অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিম এটা লিখেছেন। গান্ধীজির কথা বলে যদি হিন্দ স্বরাজ লিখেছেন, ঠিক আছে। আচ্ছা, টেগোর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গীতাঞ্জলি লিখেছেন, 1913 সালে নোবেল পেয়েছিলেন। ভগৎ সিং হোয়াই অ্যাম আর্টিস্ট লিখেছিল লাহোর জেলে বসে, ঠিক আছে। তাহলে এই কটা জিনিস আমাদেরকে এখানে মনে রাখতে হবে। নেক্সট যদি আমরা 14 দাগের কোশ্চেনে আসি, কি বলা হচ্ছে যে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ আ পোয়েট হু ওন নোবেল প্রাইজ ইন 1913। এখনই বলা 1913 সালে কে পেয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। কিসের জন্য? না তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, ঠিক আছে। গীতাঞ্জলির জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে, ঠিক আছে। এখানে দেখো ইনফরমেশান দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। হ্যাঁ, আর এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে এর একটা ইংলিশ ভার্সান রয়েছে যার নাম হচ্ছে সং অফারিংস, ঠিক আছে। সং অফারিংস 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন, ঠিক আছে। নেক্সট যদি চলে আসি 15 দাগের কোশ্চেনে, ইন হুইচ ইয়ার ওয়াজ ন্যাশনাল ইনস্টিটিউট অফ কত্থক ড্যান্স এস্টাবলিশড। ন্যাশনাল ইনস্টিটিউট অফ কত্থক ড্যান্স যেটা এস্টাবলিশড হয়েছিল সেটা কত সালে হয়েছিল? সেটা কিন্তু 1964 সালে কিন্তু হয়েছিল, ঠিক আছে। দেখো 1964 কারেক্ট আনসার। এবারে এই ইনস্টিটিউটটা কোথায় রয়েছে আর এটা কিসের আন্ডারে পড়ে? এটা কিন্তু দেখো দিল্লিতে রয়েছে। একটু বড় যদি করি ছবিটা তোমরা দেখতে পাবে। এটা কোথায় রয়েছে? দিল্লিতে রয়েছে, ঠিক আছে। এই যে দিল্লিতে রয়েছে, ঠিক আছে। কত্থক কেন্দ্র এটাকে বলা হয়। আর এখানে বিভিন্ন হচ্ছে নাচের ট্রেনিং, রিসার্চ, ঠিক আছে, এগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়, ঠিক আছে। এটা মোটামুটি হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার এর মধ্যে কিন্তু এটা পড়ে, বোঝা গেল। এবারে কত্থকের কথা যদি বলা হয়, ভারতের যে 8টা ক্লাসিক্যাল ডান্স দেখা যায় তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা মূলত নর্দার্ন ইন্ডিয়াতে কিন্তু এই অংশটা বেশি, এই নৃত্যটা বেশি প্রচলিত। চলে আসবো দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কত না হচ্ছে 16-এ, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16-এ বলা হচ্ছে যে অ্যাজ ফর দ্য ইয়ার 2021 হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাড দ্য লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট অ্যামং দ্য পারসন এজড 15 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, মানে 2020 এবং 21 সাল অনুযায়ী কোন রাজ্যে সবথেকে হচ্ছে 15 বছর বা তার ওপরে যে ব্যক্তিরা রয়েছে তাদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেটটা সবথেকে কম? দেখো আনএমপ্লয়মেন্ট যে রেট যেটা সবথেকে কম হবে সেটা হচ্ছে তোমার কোথায়? গুজরাটে আনএমপ্লয়মেন্ট রেট সবথেকে কম, ঠিক আছে। দেখো কারেক্ট আনসার হচ্ছে কারেক্ট আনসার কী আছে? ছত্তিশগড়, অপশান ডি। আচ্ছা, হ্যাঁ, কারেক্ট আনসার কী হবে? ছত্তিশগড়, সরি, কারেক্ট আনসার কী হবে? ছত্তিশগড় হবে, হ্যাঁ, ছত্তিশগড়। এটা একটু ভুল বলা হলো, কারেক্ট আনসার হয়ে যাবে ছত্তিশগড়, ঠিক আছে। দেখো ছত্তিশগড়ে হচ্ছে মোটামুটি দেখো -2, মানে মাইনাস ঠিক নয়, 2%-এর কাছাকাছি ছত্তিশগড়ে, ঠিক আছে। তার জন্য ছত্তিশগড়ে কিন্তু সবথেকে কম হয়ে যাবে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন যদি আমরা চলে আসি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17। কি বলছে কোশ্চেন নাম্বার 17? বলছে যে হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান হকি ফেডারেশন এস্টাবলিশ, কখন ইন্ডিয়ান হকি ফেডারেশন তৈরি করা হয়েছিল? সেটা হচ্ছে 1925 সালে। সঠিক উত্তর তাহলে কত হবে? 1925 সাল, বোঝা গেল। এই যে এস্টাবলিশড ইন 1925। আর 1928 সালে দেখো আমস্টারডাম অলিম্পিক্স হয়েছিল, 1936-এ বার্লিন অলিম্পিক্স, আর 1948-এ লন্ডন অলিম্পিক্স। 1928 সালে হচ্ছে প্রথম হচ্ছে ধ্যানচাঁদ, ঠিক আছে, তিনি হচ্ছেন গোল্ড পেয়েছিল। তারপরে হচ্ছে হ্যাট্রিক
করেছিলেন ধ্যানচাঁদ ওই 1936-এর বার্লিন অলিম্পিক্সে, 1948-এর লন্ডন অলিম্পিক্সে প্রথম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন যে ভারত সে হচ্ছে ফার্স্ট গোল্ড নিয়ে এসেছিলো বা স্বর্ণপদক নিয়ে এসেছিলো। ঠিক আছে, এবারে 1925 সালের আগে ঠিক আছে অনেক ছোটো 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 ক্লাব কিন্তু হকির তৈরি হয়েছিল, কিন্তু কোনো একটা মোটামুটিভাবে সেন্ট্রাল বডি কিন্তু ছিল না। মেজর ধ্যানচাঁদ ক্লাব ছিল হচ্ছে ঝাঁসি হিরোজের সঙ্গে হচ্ছে হ্যাঁ খেলেছিল, আর হচ্ছে টোটাল এই দুটো যুক্ত হয়ে কিন্তু পরবর্তীকালে এই তোমার ইন্ডিয়ান হকি ফেডারেশন বা আইএচএফ তৈরি হয়। বোঝা গেল। নেক্সট কোশ্চেন যদি চলে আসি 18 দাগের কোশ্চেনে কি বলছে যে হুইচ সেল অর্গানেল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্মল রাউন্ড অর্গানেল দ্যাট আন্ডারগোজ অক্সিডেশন রিয়াকশান টু প্রডিউস হাইড্রোজেন পারক্সাইড, মানে কোন জৈব অঙ্গাণুটি অক্সিডেশন বা জারণ ঘটিয়ে হাইড্রোজেন পারক্সাইড তৈরি করে। দেখো কি কি বলা হচ্ছে, সেন্ট্রোজোম, ভ্যাকুওল, নিউক্লিয়াস আর হচ্ছে প্রেক্সিমোস। ঠিক আছে, সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি না হচ্ছে প্রেক্সিমোস, পারক্সিমোস বলতে পারো বা প্রেক্সিমোস বলতে পারো। সেন্ট্রোজোমের কথা যদি বলা হয়, সেন্ট্রোজোমটা কি না একদম হচ্ছে কোষের ভেতরে যেটা থাকে সেটাকে আমরা সেন্ট্রোজোম বলি, অর্ধতরলের মতো। ভ্যাকুওল মানে ফাঁকা জায়গা বা শূন্যস্থানের মতো হয়। নিউক্লিয়াসকে ব্রেন অফ, ঠিক আছে, ব্রেন অফ সেল বলা হয়। ঠিক আছে, কোষের মস্তিষ্ক বলা হয়। ঠিক আছে, আচ্ছা কিছু ইনফরমেশন আমরা দেখে নিই। প্রেক্সিমোস হচ্ছে কারেক্ট আনসার, এটাই হচ্ছে অক্সিডেশন ঘটিয়ে হাইড্রোজেন পারক্সাইড কিন্তু তৈরি করে। ঠিক আছে, নেক্সট যদি আমরা চলে যাই সেটা হচ্ছে 19 দাগের কোশ্চেনে, দ্য কজ অফ রেডক্স রিয়াকশান ইজ, রেডক্স রিয়াকশান। ঠিক আছে, রেডক্স রিয়াকশান কখন হবে সেটা আমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, রেডক্স দেখো, রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, কখন হবে না এটা কিন্তু ইলেকট্রন ট্রান্সফার যখন হবে দুটো রিয়াক্ট্যান্টস বা হচ্ছে বিক্রিয়ক পদার্থের মধ্যে তখনই ঘটবে, তাহলে অপশান এ কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, নেক্সট দেখো যদি আমরা এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে, হ্যাঁ ট্রান্সফার অফ ইলেকট্রন, তারপরে হচ্ছে তবেই হচ্ছে ঘটনাটা ঘটবে, এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এটা একটা গ্যালভানিক সেল, ইলেকট্রনিক ট্রান্সফার হচ্ছে সেটা কিন্তু বোঝানো হয়েছে। ঠিক আছে, নেক্সট যদি চলে আসি 20 দাগের কোশ্চেন কি বলছে যে সাংকিন ইজ আ ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন অরুণাচল প্রদেশ বাই পিপুল অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিলিজিয়ন, মানে সাংকিন যে ফেস্টিভ্যালটা অরুণাচল প্রদেশে হয়ে থাকে ঠিক আছে সেটা কোন ধর্মের মানুষরা পালন করে, ইসলাম, বুদ্ধিজম, জৈনিজম নাকি হচ্ছে হিন্দুইজম। সঠিক উত্তর হবে কি বুদ্ধিজম হচ্ছে কারেক্ট আনসার। দেখো বুদ্ধিজম, ডেট অ্যান্ড অরিজিন দেখো 14 to 16 এপ্রিল করা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী। ঠিক আছে, আর এটা মনে করা হয় হচ্ছে খামতি আর হচ্ছে সিংফো যে ট্রাইবস বা উপজাতি রয়েছে হ্যাঁ তারাই কিন্তু এটা পালন করে থাকে। রিচুয়ালটা কীরকম হয় দেখো, ওয়াশিং দ্য লর্ড বুদ্ধস ইমেজেস উইথ সেন্টেড ওয়াটার, মানে সুগন্ধ জল দিয়ে বুদ্ধের মূর্তিটাকে কী করা হয় ধোয়া হয় বা পরিষ্কার করা হয়। তারপরে হচ্ছে পিপল স্প্রিঙ্কেল ওয়াটার অন ইচ আদার উইথ ডেকোরেটিভ কন্টেইনার্স অ্যান্ড পাইপস, মানে বিভিন্নভাবে সজ্জিত হচ্ছে পাত্র দ্বারা জল একে অপরের দিকে কী করে তারা হচ্ছে ছুঁড়ে দেয়। ঠিক আছে, আর এ তাৎপর্যটা কি, তাৎপর্যটা হচ্ছে দেখো যেহেতু ধোয়া হচ্ছে মূর্তিটাকে সেন্টেড ওয়াটার দিয়ে, তাহলে পিউরিফিকেশান আর গুড হেলথকে এটা কিন্তু রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, নেক্সট দেখো 21 কোশ্চেন বলছে যে হুইচ গ্রুপ অফ পিপুল উইল বি বেনিফিটেড বাই দ্য মুখ্যমন্ত্রী সুখ ঐশ্বরীয় যোজনা অ্যাপ্রুভড বাই হিমাচল প্রদেশ, তাহলে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখ ঐশ্বরীয় যে যোজনাটা রয়েছে সেটায় কারা হচ্ছে বেনিফিটটা পাবে। স্টুডেন্ট টিচার্স, দেখো স্টুডেন্ট টিচার্স তো হবে না। অরফ্যান, স্পেশালি অ্যাবেলড চিলড্রেন, ডিস্টিটিউট ওমেন অ্যান্ড সিনিয়র সিটিজেন্স, এটাই তোমার সঠিক উত্তর। অরফ্যান মানে হচ্ছে যারা অনাথ, স্পেশালি অ্যাবেলড চিলড্রেন যারা বিশেষভাবে সক্ষম, ডিস্টিটিউট ওমেন আর সিনিয়র সিটিজেন্স এরা কিন্তু পাবে। ঠিক আছে, দেখো এটা সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেই। দেখো কি প্রভিশন যদি আমরা দেখি তাহলে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট মানে অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে কোথায় না এডুকেশন আর স্কিলিং শেখার জন্য। ঠিক আছে, মান্থলি পকেট মানি মানে মান্থলি এটা হচ্ছে মানে প্রত্যেককে দেওয়া হবে। ঠিক আছে, যাতে তারা মাইক্রো এন্টারপ্রাইজ মানে ছোটো ছোটো ব্যবসা তারা করতে পারে, বা ম্যারেজ অ্যাসিস্ট্যান্স মানে বিবাহ ক্ষেত্রে তারা এটাকে কাজে লাগাতে পারে। ঠিক আছে, এটা একটা এজ বেসড কিন্তু বেনিফিটস। ঠিক আছে, আর ডোমেসাইল অফ হিমাচল প্রদেশ মানে হিমাচল প্রদেশের মধ্যেই তোমাকে কিন্তু থাকতে হবে, নাহলে হবে না। ইমপ্লিমেন্টেশন আর ভিশন মানে কি ট্রান্সপারেন্ট অনলাইন সিস্টেমের মধ্যে এটার অ্যাপ্লিকেশন করা হয়।
আর নিউটারিং অ্যান্ড এম্পাওয়ারিং এভরি লাইফ, এটা হচ্ছে এর উদ্দেশ্য বা ভিশন, ঠিক আছে, বা লক্ষ্য বলতে পারো। 22 দাগের কোশ্চেন কি বলছে? 22 দাগের কোশ্চেন বলছে যে হোয়াট ইজ দ্য এম অফ পিএম উজ্জ্বলা 2.0 যোজনা লঞ্চড ইন আগস্ট 2021। তাহলে আগস্টের 2021 সালের আগস্ট মাসে যে পিএম উজ্জ্বলা 2.0 স্কিমটা এসেছিল, সেটার মানে লক্ষ্যটা কি? ফ্রি এলপিজি কানেকশন ফর কমার্শিয়াল ইউজ, মানে কমার্শিয়াল ইউজের জন্য বিনামূল্যে এলপিজি দেওয়া হবে। দেখা এটা তো হতেই পারে না, তার মানে এটা তো হবে না, ঠিক আছে। নেক্সট যেটা বলা হচ্ছে 20 মিলিয়ন এলপিজি কানেকশন উইল বি প্রোভাইডেড টু দ্য বেনিফিশিয়ারিজ, এটাও নয়। 10 মিলিয়ন এলপিজি কানেকশন উইল বি প্রোভাইডেড টু দ্য বেনিফিশিয়ারিজ। দেখো এটা তোমার সঠিক উত্তর, 10 মিলিয়ন এলপিজি কানেকশন বেনিফিশিয়ারিদের কিন্তু দেওয়া হবে। ফ্রি গ্যাস স্টোভ ফর বিপিএল হাউস হোল্ড, এটাও কিন্তু হবে না। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, অপশান সি কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু তথ্য আমরা এখান থেকে জেনে নিই যে মানে এটা কেন এর হচ্ছে মানে কি এর সুবিধা রয়েছে। দেখো স্মোক ফ্রি মানে ধোঁয়া হবে না, হেলদি হোমস মানে বাড়ির স্বাস্থ্য পরিষেবা বা সবার স্বাস্থ্য ঠিক থাকবে, কোনো রেসপিরেটরি ডিজিজ হবে না বা কমানো যাবে, মানে শ্বাসজনিত কোনো রোগ যেগুলো হয় সেগুলোকে কমানো যাবে। লঞ্চ ডেট কবে? না 2021 সালের 10ই আগস্ট। কে লঞ্চ করেছিলেন? পিএম নরেন্দ্র মোদী কিন্তু লঞ্চ করেছিলেন। টার্গেট অডিয়েন্স কারা? টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা মাইগ্রেন্ট ফ্যামিলিজ, অর্থাৎ যারা এক জায়গা থেকে অন্য জায়গায় এসে স্থায়ীভাবে বসবাস করছে তারা, এবং পুয়ার হাউস হোল্ডস, ঠিক আছে। উজ্জ্বলা 1.0 কিন্তু 80 মিলিয়ন হচ্ছে কানেকশান দেওয়া হয়েছে। উজ্জ্বলা 2.0-তে নতুনভাবে 10 মিলিয়ন কানেকশান কিন্তু দেওয়া হবে। এছাড়াও কোনো কোনো সিলেক্টেড মান্থে 2000 টাকা পর্যন্ত কিন্তু সাবসিডি পাওয়া যেতে পারে গ্যাসের ওপর থেকে, ঠিক আছে। এত কিছু জানার দরকার নেই, মনে রাখবে ডেটটা 2021 সালের 10ই আগস্ট। কে লঞ্চ করেছিল? না পিএম নরেন্দ্র মোদী, ঠিক আছে। চলে আসবো দেখো 23-এর কোশ্চেনে। 23-এর কোশ্চেন কি বলছে যে এমজি মিউজিক অ্যাওয়ার্ড প্রেজেন্টেড অ্যানুয়ালি বাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস। তাহলে এমজি মিউজিক অ্যাওয়ার্ড কোন স্টেট হচ্ছে পরিচালনা করে বা আয়োজন করে? মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর নাকি ছত্তিশগড়? সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে তোমার নাগাল্যান্ড হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। দেখো নাগাল্যান্ড কারেক্ট আনসার। এবারে যদি এখান থেকে কিছু ইনফরমেশান আমরা জেনে নিই, সেটা হচ্ছে অরিজিন কি, মানে এটা হচ্ছে মূলত টাস্ক ফোর্স যেটা রয়েছে, হ্যাঁ, টাস্ক ফোর্স ফর মিউজিক অ্যান্ড আর্টস, অর্থাৎ TAFMA, এরা কিন্তু প্রচলন করেছিল, যেটা গভর্নমেন্ট অফ নাগাল্যান্ডের অন্তর্গত। অবজেক্টিভ কি? অবজেক্টটা হচ্ছে যে লোকাল যে স্থানীয় মিউজিক রয়েছে বা স্থানীয় সঙ্গীত রয়েছে সেটাকে কাজে লাগিয়ে কিছু ট্যালেন্ট তৈরি করা এবং ইকোনমিক্যালি স্টেটের ইকোনমিটাকে কী করা? বৃদ্ধি করা, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আরেকটা কথা বলি, নাগাল্যান্ডকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফেস্টিভ্যালসও বলা হয়, ঠিক আছে। নাগাল্যান্ডকে কী বলা হয়? দ্য ল্যান্ড অফ ফেস্টিভ্যালস, ঠিক আছে, দ্য ল্যান্ড অফ ফেস্টিভ্যালসও বলা হয়, মনে রাখবে, দ্য ল্যান্ড অফ ফেস্টিভ্যালসও কিন্তু নাগাল্যান্ডকে বলা হয়, এটা এর একটা হচ্ছে ডাকনাম। নেক্সট যদি আমরা 24-এর কোশ্চেনে চলে আসি যে ইফ অ্যাসেটস অফ আ ব্যাঙ্ক আর গ্রেটার দ্যান দ্য লাইবিলিটিস ইট উইল বি রেকর্ডেড অ্যাজ। তার মানে অ্যাসেটের কথা যদি বলি, অ্যাসেটস যেটা রয়েছে সেটা হচ্ছে লাইবিলিটিসের চাইতে ব্যাংকের কী হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তাহলে সেটাকে আমরা এক কথায় কী বলবো? সেটাকে নেট ওয়ার্থ কিন্তু বলা হবে, নেট ওয়ার্থ, ঠিক আছে। তার সম্পদটা তার ঋণের চাইতে বেশি হচ্ছে, তার মানে সেটাই তার কি? নেট ওয়ার্থ, ঠিক আছে। দেখো অপশান বি হচ্ছে নেটওয়ার্থ হচ্ছে সঠিক উত্তর হবে। অ্যাসেটসটা কী হয়? লাইবিলিটিস প্লাস হচ্ছে নেটওয়ার্থ। তাহলে নেটওয়ার্থ সমান কী বেরোবে? অ্যাসেটস মাইনাস হচ্ছে লাইবিলিটি হবে, ঠিক আছে। আর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো অ্যাসেট যদি 10 বিলিয়ন হয়, লাইবিলিটি যদি 9 বিলিয়ন হয়, তাহলে নেটওয়ার্থ কত হবে? 1 বিলিয়ন। তাহলে ঋণ পরিশোধ করার পরে যেটা বাঁচবে সেটাই তার কি? সম্পদ বা নেটওয়ার্থ, ঠিক আছে। এবারে দেখো নেটওয়ার্থের কথা যদি বলা হয়, নেটওয়ার্থকে আরও বিভিন্ন নামে ডাকা যায়, যেমন হচ্ছে ওনার্স ইকুইটি, ক্যাপিটাল, বুক ভ্যালু, এই 3টে নামে ডাকা যেতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যদি আমরা চলে যাই 25-এর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিপার্টমেন্ট অফ দিল্লি সুলতানেট ওয়াজ রিঅর্গানাইজড বাই বলবন। তার মানে এই চারটের মধ্যে কোন ডিপার্টমেন্টটা দিল্লি সুলতানি আমলে বলবন হচ্ছে নতুনভাবে রিঅর্গানাইজড করেছিল? যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে দিওয়ানি আর্জ, ঠিক আছে, দিওয়ানি আর্জ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, এটা গিয়াসউদ্দিন বলবন করেছিলেন,
ঠিক আছে? কেন করেছিলেন? না ইন্টারনাল থ্রেটস মানে ভেতরের যে হচ্ছে শত্রু তাদেরকে দমানোর জন্য, আর হচ্ছে মঙ্গল ইনভেশন বা মঙ্গলদের আক্রমণ থেকে বাঁচার জন্য। এর লক্ষ্য কী ছিল, এমটা কী ছিল? টু ইমপ্রুভ এফিসিয়েন্সি, দক্ষতা বাড়ানো, ইনক্রিজ সেন্ট্রাল কন্ট্রোল মানে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার যে ব্যবস্থা সেটা তৈরি করা, ঠিক আছে? আর একটা লার্জ স্ট্যান্ডিং আর্মি কিন্তু তৈরি করা, যেটা সবসময় হচ্ছে সাহায্য করবে কাকে? না ওই হচ্ছে সুলতানকে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে টোটাল আমরা 25টা কোশ্চেন কিন্তু আলোচনা করে ফেললাম। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।